নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি যখন গত 4 মে ক্ষমতায় এলো, তার পরপরই একটা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে আপাতত কাউকে বিজেপিতে নেওয়া হচ্ছে না। এবং এই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে না নেওয়ার যে এমবার্গো, সেটা কখনো শোনা গেছিল 3 মাস, কখনো শোনা গেছিল 1 বছর। এবং ঘুরে ফিরে যে কথাটা বিজেপি নেতৃত্ব তখন বলছিলেন যে আমরা একটা কঠোর অনুশাসনের দল, পার্টি উইথ এ ডিফারেন্স, আমরা এরকম হই হই করে অন্য দল থেকে কাউকে নিয়ে নিতে পারবো না। মজার ব্যাপারটা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য অল্প কিছুদিন আগে আবার বলেছেন যে তারা ভালো তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদেরকে দলে ঢুকিয়ে নেবে। এখন এই কারা কালো তৃণমূল, কারা ভালো তৃণমূল, তার বাছাইয়ের মানদণ্ড কি হবে, কারা সেটা বাছাই করবেন, এ ব্যাপারে অবশ্য কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বাস্তব পরিস্থিতি যেটা, আমার অন্তত ধারণা, বিজেপির তৃণমূলীকরণ একটা অনিবার্য প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা বিজেপি ইচ্ছে করলেও ঠেকিয়ে রাখতে পারবেন না বা পারছেন না। এবং সব থেকে বড় কথা, ওরা সত্যি ইচ্ছে করছেন কি না এ নিয়েও আমার সন্দেহ আছে। পাড়ায় পাড়ায় যেটা ইতিমধ্যে ঘটতে শুরু করেছে, যে আনুষ্ঠানিকভাবে যারা কোনো পদাধিকারী নন, সেভাবে উল্লেখযোগ্য নেতা নন, অথচ যারা তৃণমূলের মূল কাঠামো শক্তি, তৃণমূলের লুটতন্ত্রের যারা মূল অ্যাপারেটাস, তাদের অনেকে নিঃশব্দে জার্সি বদলে ফেলেছেন। এমনকি ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও পরিচিত মুখ যারা, তারাও বিজেপির পতাকা নিয়ে দাপাদাপি করছে। বরানগর থেকে বিজেপিতে সদ্য নির্বাচিত হয়েছেন সজল ঘোষ, তার সঙ্গে পাশে দাঁড়িয়ে 4 মের পর অনিন্দ্য রাউতের ছবি বেরিয়ে গেছে। এখন কেই অনিন্দ্য রাউত? অনিন্দ্য রাউতকে বরানগরে সবাই চিনতেন তৃণমূলের বাহুবলী নেতা হিসেবে। লোকজন আরো এটা বলছে যে 4 তারিখ দুপুর 12টা পর্যন্ত অনিন্দ্য রাউত তৃণমূল শিবিরে ছিলেন, তারপরে 12টার পর থেকে তিনি বিজেপি শিবিরে এবং সজল ঘোষের পাশে পাশে ঘুরছেন। আমি এটা ছবিতে দেখেছি, পরে আমি খবর পেয়ে এলাকার মানুষজনের সঙ্গে যোগাযোগ করি। এখন বিষয়টা হচ্ছে যে এই অনিন্দ্য রাউত ভালো তৃণমূল না কালো তৃণমূল, এটা শ্রমিকবাবুরা কি করে ঠিক করবেন? এই ক্যারেক্টার সার্টিফিকেট কারা দেবে আমার কাছে সত্যি জানা নেই। আর বিচ্ছিন্নভাবে যদি একটা অনিন্দ্য রাউতের ঘটনা হতো, তাহলে আমার কিছু বলার ছিল না, থাকতেও না। সত্যি কথাটা হচ্ছে যে অনিন্দ্য রাউতরা এই মুহূর্তে একটা প্রবণতা, আপনি অবাক হবেন না যদি দেখেন যে বেলেঘাটা রাজু নস্কর কোনো একটা সময় গিয়ে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীতে পরিণত হয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই। পাশাপাশি এটাও বাস্তব, আজকে যারা বিজেপিতে ভেসে উঠেছেন ফ্রন্ট রানার হিসেবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল থেকে এসেছেন। সজল ঘোষ, যিনি প্রচুর সংবাদ মাধ্যমে ভেসে উঠেছেন, বরানগর থেকে বিজেপির টিকিটে নির্বাচিত, তিনি তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন। সুকান্ত মজুমদার, বিজেপির যিনি প্রাক্তন সভাপতি, তিনি তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন। এখন এই নাম বলতে গেলে লম্বা লিস্ট, আমার এই ছোট্ট ডিউরেশনের প্রোগ্রামে বলে ওঠা সম্ভব হবে না। এখন বিষয়টা হচ্ছে যে এইরকম একটা দলের যেখানে ক্রেডেনশিয়াল, সেখানে
আপাত দৃষ্টিতে নেতারা যাই বলুন না কেন, শেষ পর্যন্ত দেখা যাবে তৃণমূলের যারা মূল নিচের তলায় কাঠামোটা নিয়ে নাড়াচাড়া করতেন, তারা কোনো এক আশ্চর্য কারণে সকলেই বিজেপিতে অ্যাকোমোডেটেড হয়ে গেছেন। প্রবণতা দেখে যেটা আমার আশঙ্কা, আপনারা প্রত্যেকে সচেতন নাগরিক, আপনারা ইচ্ছে করলেই চোখ কান খোলা রেখে চলতে পারেন। সুতরাং ৪ঠা তারিখের পর কোন কোন চেনামুখ পাল্টি খাচ্ছে এটা খুঁজে বের করতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। একান্ত দাগি এবং মার্কামারা তাদেরকে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আনতে বিজেপির নেতারাই খুব একটা উৎসাহী হবেন না, কারণ এই চিহ্নিত লোকেরা, তারা আর কোনো সম্পদ নেই, তারা লায়াবিলিটিতে পরিণত হয়ে গেছে এবং সেটা বোঝার মতো বুদ্ধি বিজেপি নেতৃত্বের আছে। কিন্তু যারা এখনো অবধি সেইভাবে প্রবলভাবে ঘৃণিত বা মার্কামারা নন, তাদের জন্য বিজেপি ফ্লাডগেট খুলে দেবে, এটাই আমার ধারণা। আপনারা যারা আরেকটু খোঁজ খবর রাখেন তারা হয়তো ইতিমধ্যে খবর পেতে শুরু করেছেন, বহু জায়গায় এই হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপিতে দাপটে পুরনো যারা বিজেপি কর্মী তারা কোণঠাসা হতে শুরু করেছে এবং সেই বিষয় নিয়ে তার থানা পুলিশ নেতৃত্বের কাছে ডেপুটেশন, এমনকি সরাসরি রাস্তায় মারপিটের ঘটনা জেলায় জেলায় এগুলো সবই ঘটতে শুরু করেছে। সেদিনকে আমার পুরনো একজন পরিচিত সাংবাদিক অনুজ প্রতিম, শাহজাহান মেদিনীপুরের, উনি দীর্ঘদিনের পুরনো সাংবাদিক, তো শাহজাহান বলছিলেন যে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, মেদিনীপুরে বিজেপির নির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা এত ব্যস্ত যে বিজেপি কর্মীরা তাকে সম্বর্ধনা দেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন 4 তারিখ বিকেল থেকে বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা লাগানো শুরু হয়ে গেছিল, ক্লাব থেকে শুরু করে অটোর লাইনে, সেখানে বিজেপি নেতৃত্ব বলেন যে না, এইভাবে বিজেপির পতাকা ব্যবহার করা যাবে না। এরপরে দেখা গেছে খুব মজার ব্যাপার, সেটা বিভিন্ন ক্লাব বা অটো অফিস তারা পতাকা নামিয়ে দিয়েছে ঠিক কথা, কিন্তু রংটা, যেগুলো অধিকাংশ নীল সাদা ছিল, সেগুলো রংটা বদলে সাদা এবং গৈরিক কালারে করে দেওয়া হয়েছে। এখানে কারোর কিছু আপত্তি করার নেই, কারণ আমি কোনো পতাকা ব্যবহার করছি না। আমি খালি আমার ক্লাব ঘর, মূলত ক্লাব ঘরগুলোর ক্ষেত্রে এই চিত্তাকর্ষক রং বদলটা চলছে, আমি ক্লাব ঘরের রংটা বদলে দিয়েছি। আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি যে কোনো রং করতে পারি। কালকে পর্যন্ত আমার ইচ্ছে ছিল নীল সাদা রং করার, আজকে ইচ্ছে হয়েছে আমি সাদা গৈরিক রং করছি। মুশকিল যেটা হবে আমার ধারণা, বিজেপির চাপটা স্বাভাবিক, কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, পুরসভা নির্বাচন আছে। বিজেপির এত বড় দল, সিপিএম এর মতো একটা 0 থেকে 1 ওঠা দলও এই বাজারেও এখনো অন্তত একটা পুরসভা দখলে রেখেছে, নদিয়ার তাহেরপুর। বিজেপির হাতে কোনো পুরসভা নেই। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রাথমিকভাবে 56,000 প্রার্থী দিতে হয়। গত নির্বাচনেও পঞ্চায়েতে বিজেপি সেই প্রার্থী দিতে পারেনি। অন্তত 8টা জেলার নাম আমি বলতে পারি যেখানে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস তাদের সম্মিলিত ভোট বিজেপির থেকে বেশি ছিল। অর্থাৎ পঞ্চায়েত স্তরের সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে একটা বড় ঘাটতি আছে, সে ব্যাপারেও কোনো সংশয়ের প্রশ্ন নেই। বহু বুথে এবারে বিপুলভাবে জিতে আসা বিজেপি প্রার্থীর বহু বুথে তাদের কোনো পোলিং এজেন্ট ছিল না, এটা তথ্যভিত্তিক প্রমাণ। অর্থাৎ সাংগঠনিকভাবে গোটা রাজ্যে একটা হেজিমনি কায়েম করার জন্য যে লোকবল দরকার, যে মানুষজন দরকার, সেটা বিজেপির হাতে এই মুহূর্তে নেই। আরএসএস এর বিস্তার নিশ্চয়ই হয়েছে, শাখা সংগঠনের বিস্তার নিশ্চয়ই হয়েছে, কিন্তু বিজেপি যে পরিমাণ ভোট পেয়েছে বা যে পরিমাণ বিদ্বেষের রাজনীতি তারা অনুশীলন করতে পেরেছে,
বাস্তবে গ্রাউন্ডে একটা সাংগঠনিক কাঠামো একদম বুথ স্তর পর্যন্ত দাঁড় করাতে গেলে যে লোকবল দরকার বিজেপির সেটা নেই। এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসের যারা জার্সি বদলাতে চাইছেন তাদের কথা মাথায় রেখেই নতুন ঘোষণা এসেছে যে আমরা ভালো তৃণমূল কর্মীদের নেব। আপনি তৃণমূল করেন, আপনার অতীত যাই হোক, এবার আপনি যদি বিজেপিতে ঢুকে পড়তে পারেন তাহলে এটা সঙ্গে সঙ্গে সার্টিফাইড হয়ে যাবে যে আপনি ভালো তৃণমূল, আপনি কালো তৃণমূল নন। কারণ বিজেপি কেবলমাত্র ভালো তৃণমূলদের দলে নিয়েছে। অতীতে কি ধরনের চরিত্রদের বিজেপি দলে জায়গা দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে আসাম সমেত উত্তর পূর্ব ভারতে বিজেপির সব থেকে গুরুত্বপূর্ণ আইকনের নাম হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস করতেন। যখন হিমন্ত কংগ্রেস করতেন, বিশেষ করে চিটফান্ড কেলেঙ্কারি এবং অন্যান্য কেলেঙ্কারিতে তার যখন নাম জড়িয়ে গেছিল, বিজেপি 100 পাতার একটা চার্জশিট বের করেছিল হিমন্ত বিশ্ব শর্মা কত বড় দুর্নীতি পরায়ণ সেটা প্রচার করবার জন্য। এখন বাস্তব যেটা, সেই হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আজকে বিজেপির চোখের মণি। যে শুভেন্দু অধিকারী নারদায় ঘুষ নিচ্ছে, এটা বিজেপি অফিসে বসে ম্যাথুর স্টিং অপারেশনের সময় মুরলীধরন সেনের অফিসে বসে বিজেপি প্রেস কনফারেন্স করে দেখিয়েছিল। সেই শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির। সুতরাং এই যে ভালো তৃণমূল এবং কালো তৃণমূলের বিভাজন রেখা, সেটা যে শেষ পর্যন্ত কোন অভাজনের জন্য কি দাঁড়াবে সেটা বোঝবার জন্য খুব একটা কষ্ট করবার দরকার নেই। সব মিলিয়ে বিভিন্ন প্রান্ত থেকে যা ছবি আসছে, তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ যারা, তারা যে মুহূর্তে ময়দান ফাঁকা করে পালাচ্ছেন, তাদের যারা অনুগামী তারা এখন দলে দলে জার্সি বদলাতে ব্যস্ত। এখন দেখার খালি এটাই, এই আড়াল আবডাল সরিয়ে লুকোচুরি খেলা বন্ধ করে বিজেপি নেতৃত্ব কবে তাদের সাদরে বরণ করে ঘরে তুলে নিচ্ছে। আপনারা আপনাদের এলাকায় চোখের সামনে যা দেখছেন, আমি যা বলছি তার উপর ভিত্তি করে নয়, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। বা আমি যে তথ্যগুলো বললাম, নির্দিষ্ট নাম করে বললাম, এতে যদি আপনাদের কোথাও মনে হয়ে থাকে যে আমি মিথ্যা তথ্য দিচ্ছি বা সঠিক কথা বলছি না, সেটাও আপনারা যুক্তির সঙ্গে মেনশন করতে পারেন। TheNewsCounter.s আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তার জন্য কোনো পয়সা লাগে না। সকলে খুব ভালো থাকবেন।